সপ্তাহের শুরুর দিন থেকেই কাজ করতে করতে আপনি যখন একেবারেই ক্লান্ত, যখন একেবারে পরিশ্রান্ত, যখন মনে হচ্ছে যে কাজের চাপ প্রতিদিনই বাড়ছে, তখন আইনস্টাইনের একটা কথা বারবার মনে করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, আইনস্টাইন বলেছিলেন যে জীবন একটি বাইসাইকেল চালানোর মতো, পড়ে যেতে না হলে সামনের দিকে এগিয়ে চলতে হবে। সুতরাং সেই জিনিসটি মাথায় রেখে যদি আমরা একটা সকাল শুরু করতে পারি, বিশেষ করে কার্তিকের এরকম চমৎকার একটা সুন্দর সকাল, এবং সেই সকালটাকে যদি আমরা শুভ সকাল বলে শুরু করতে পারি, তাহলে নিঃসন্দেহে পুরোটা দিনই খুব ভালো কাটবে। সবাইকে আবারও শুভ সকাল জানাচ্ছি এবং শুরু করছি আজ সকালের বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান। শুরুতে যে কাজটি করব সেটি হলো বরাবরের মতোই দেখে নিতে চাইব ইতিহাসের এই দিনে কি ঘটেছিল আজ। আজ মঙ্গলবার ৩ নভেম্বর ২০২০, ১৮ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আওয়াল ১৪৪২ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৩০৭তম আর অধিবর্ষে ৩০৮তম দিন। ১৪৯৩ খ্রিস্টাব্দের এই দিনে ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় অভিযাত্রায় ক্যারিবিয়ান সাগরের ডোমিনিকা আবিষ্কার করেন। ১৯২৮ সালের এই দিনে তুরস্কে আরবি হরফের ব্যবহার নিষিদ্ধ করে তার পরিবর্তে রোমান হরফ চালু করা হয়। ১৯৫৭ সালের এই দিনে লাইকা নামের একটি কুকুরকে নিয়ে জীবন্ত প্রাণী বহনকারী প্রথম নভোযান স্পুটনিক ২ মহাশূন্যে পাঠানো হয়। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। ডেনিশ অভিনেত্রী পাপরিকা জন্ম নেন ১৯৬৪ সালের এই দিনে। ১৯৭৪ সালের এই দিনে জন্ম নেন ভারতীয় অভিনেত্রী সোনালি কুলকার্নি। ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন আমেরিকান মডেল ও অভিনেত্রী কেন্ডাল জেনার। ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর আরিমাতেস মারা যান ১৯৫৪ সালের এই দিনে। ১৯৭৭ সালের এই দিনে মারা যান বাংলাদেশি রসায়ন ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কুদরতে খুদা। ১৯৯৯ সালের এই দিনে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্কটিশ অভিনেতা ইয়ান বার্নেন। বিশ্ববিখ্যাত মাসলম্যান রনি কোলম্যান, তার একটা কথা আছে। কথাটা হলো এরকম যে আসলে আপনার ব্যায়াম তখন থেকে শুরু হচ্ছে যখন থেকে আপনি সেই ব্যায়ামটাকে বন্ধ করতে চাচ্ছেন। অর্থাৎ ব্যায়ামের কিন্তু কোনো বিকল্প নেই, কঠোর পরিশ্রমের আসলেই কোনো বিকল্প নেই। ভালো থাকতে হলে মানসিকভাবে এবং শারীরিকভাবে ব্যায়ামের কোনো বিকল্প নেই। এবং এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ব্যায়াম যেটি, সেটি হলো ইয়োগা। তাই আমাদের নিয়মিত আয়োজন ইয়োগা শোতে চলে যাচ্ছে এখন। আসসালামু আলাইকুম প্রিয় সুরিদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের ইয়োগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার বিজয়, সঙ্গে আছেন রুলি। আজকে আমরা এই ইয়োগা পর্বে চমৎকার একটা আসন নিয়ে আলোচনা করব, যে আসনটা আমাদের অনেকের জন্য খুবই উপকারী, এবং সেই সঙ্গে আমরা একটা প্রাণায়াম অনুশীলন করব, যে প্রাণায়ামটা আমাদের জন্য প্রয়োজন। আসলে ইয়োগা, যোগ, এটা একটা অনেক বড় বিষয়। আমরা অনেকেই মনে করি শরীর চর্চা, শুধুমাত্র শরীরের চর্চাটা করাটাই হচ্ছে ইয়োগা। আসলে ইয়োগাটা শুধু শরীর চর্চা না, ইয়োগাতে অনেক বিষয় আছে। অষ্টাঙ্গ যোগ, যোগের ৮টা অঙ্গ আছে। এই ৮টা অঙ্গ যখন আমরা ঠিক রাখতে পারবো, অর্থাৎ এগুলোকে অনুসরণ করতে পারবো, তখন আমরা ইয়োগার আসল বেনিফিট পাবো। তো অষ্টাঙ্গ যোগের যে প্রথম পয়েন্ট, সেটাই হচ্ছে যম। যম, এটা সংস্কৃতে এটাকে ইয়ামা বলে, আর ইংরেজিতে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে মোরাল টিচিং, নৈতিক শিক্ষা। সারা পৃথিবীতে আমরা যদি দেখি তাহলে দেখব সমস্যার একটা বড় কারণটাই হচ্ছে নৈতিকতা নাই আমাদের মধ্যে। তো ইয়োগা আমাদেরকে নৈতিকভাবে সমৃদ্ধ করে, নৈতিক গুণাবলী অর্জন করতে আমাদেরকে সহযোগিতা করে। যম, তারপর হচ্ছে নিয়ম। আপনাকে নিয়ম অনুসরণ করতে হবে। আমরা সময় সুযোগ পেলে ভবিষ্যতে হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নিয়ম, আধুনিক ভাষায় যেটাকে আমরা ডিসিপ্লিন বলতে পারি, এই ডিসিপ্লিনটাকে আপনার জীবনে নিয়ে আসতে হবে, তাহলেই আপনি ভালো থাকবেন। তারপরে থার্ড স্টেপ হচ্ছে আসন, আসনা। এই আসনকে যত আপনি, অর্থাৎ সুন্দরভাবে আপনি যত দাঁড়াতে পারবেন, বসতে পারবেন ক্রিয়েটিভলি, সেটা আপনার জন্য উপকারী হবে।
যম, নিয়ম, আসন, প্রাণায়াম, তারপর আরেকটা বিষয় আছে প্রত্যাহার। সব কিছু ছেড়ে একটা সিঙ্গেল জিনিসে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে যা আপনি করতে চান। এই কনসেন্ট্রেশন পাওয়ারটা যখন আপনি বাড়াতে পারবেন তখন দেখবে যে যোগার আসল বেনিফিট পাবেন। তারপরে কি করতে হবে? প্রাণায়ামের চর্চা করতে হবে, তারপরে ধ্যানের চর্চা করতে হবে, মেডিটেশন, এগুলো অষ্টাঙ্গ যোগের পার্ট। তারপরে লাস্টের যে স্টেজ সেটা হচ্ছে সমাধি। আপনি স্রষ্টার সঙ্গে কানেক্ট করবেন, আত্মা তখন পরমাত্মায় লীন হয়ে যাবে এবং সেটাই প্রশান্তি। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন, ভগবান বলেন, গড বলেন, তার কাছে যখন আপনি যেতে পারবেন, তার সংস্পর্শে যখন আপনি যাবেন, সেটার আনন্দ অন্য কোনো কিছুতেই আপনি পাবেন না। তো যোগার মধ্য দিয়ে আমাদের শরীর মন এটাকে আমরা প্রস্তুত করি তার পর্যন্ত যাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা শুরু করি আসন। আজকের আসনের নাম হচ্ছে জানু শিরা আসন। সংস্কৃত জানু মানে হচ্ছে হাঁটু আর শির মানে হচ্ছে মাথা। তো যে আসনে জানুর সঙ্গে শিরটাকে লাগানো হয় সেটার নাম হচ্ছে জানু শিরাসন। জানু শিরাসন। তাহলে আমরা এই আসনটা একটু দেখে নিই। জানু শিরাসন। আমরা প্রথমে একটু দণ্ডাসনে বসে এদিকে মুখ করে বসেন। হ্যাঁ, দুই পা ছড়িয়ে বসি আমরা। মেরুদণ্ড স্ট্রেট, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। গুড। এটাও বসার চমৎকার একটা উপায়। এইভাবে যখন আপনি বসবেন দেখবেন যে আপনার অহেতুক ব্যথা বেদনা হচ্ছে না। তো এখান থেকে আমরা এই আসন থেকে, এই পর্যায় থেকেই আমরা আমাদের জানু শিরাসন যেটা আছে সেটাতে আমরা কনসেন্ট্রেট করব, দেখব কীরকম করে করতে হয়। প্রথমে আমরা ডান পাটাকে একটু ভাঁজ করে নেব, এরপর আস্তে আস্তে হাঁটুটাকে আমরা ভূমিতে রেখে দেব এবং আমাদের গোড়ালির যেটা আছে সেটাকে যতটুকু পারি আমরা ভেতরের দিকে নিয়ে আসব। অনেকটা সমকোণের মতো লাগবে, এটা অনেকটা সমকোণের স্টাইলে থাকবে। এবার আমরা দম নিতে নিতে দুই হাত উপরে তুলব। দম নিতে নিতে পাশ থেকে আমরা দুই হাত উপরে তুলব। হ্যাঁ, গুড। হ্যাঁ, এবার বড় আঙ্গুল। হ্যাঁ, গুড। হাতের আঙ্গুল, প্রিয় দর্শক, হাতের আঙ্গুল এইভাবে রেখে দেবেন। রেখে দিলে সুবিধাটাকে, আপনি হাত এই মানে যে কোনো স্টাইলেই রাখতে পারেন, কিন্তু এই স্টাইলে রাখলে একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আপনার হাত কখনো সামনেও যাবে না, পেছনে আসবে না। এটা একটা সুবিধা। ধরে রাখছেন, আপনি বুঝতে পারছেন যে আপনার হাত মুভ করছে কিনা। তো এই স্টাইলে রাখলে আপনার জন্য সহজ। এবার আমরা আস্তে আস্তে দম ছাড়তে ছাড়তে নিচের দিকে আসব। এসে আমাদের শিরটাকে জানুতে অর্থাৎ হাঁটুতে লাগানোর চেষ্টা করব যতটুকু পারি, এবং যদি পারেন কোনো দুটোকে ভূমিতে লাগিয়ে রাখবেন। আবার একই প্রক্রিয়া আমরা আগের জায়গায় চলে আসবো। হ্যাঁ, আস্তে আস্তে চলে আসি। হ্যাঁ, আস্তে 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 আস্তে। হ্যাঁ, গুড। হ্যাঁ, ছেড়ে দিন। গুড। এটা গেল একটা সাইডে। এবার আমরা অন্য সাইডে এটাকে অনুশীলন করব। গুড। একটু পাটাকে সামনের দিকে দিয়ে দিই। এবার বাম পাটাকে আমরা ভাঁজ করব। বাম পাটাকে ভাঁজ করি। এই আস্তে আস্তে করে নিন। অর্থাৎ গোড়ালিটাকে আমরা ভেতরের দিকে নিয়ে আসছি। গোড়ালিটাকে ভেতরের দিকে নিয়ে আসছি, সমকোণের মতো থাকবে অনেকটা। এবার আমরা দম নিতে নিতে দুই হাত উপরে তুলি, পাশ থেকে। হ্যাঁ, তুলি আস্তে আস্তে। হ্যাঁ, হাতের পজিশনে। গুড। এবার আস্তে আস্তে দম ছাড়তে ছাড়তে। গুড। এবং কনুইটাকে আমরা নিচে লাগানোর চেষ্টা করব যতটুকু পারি। 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড এই অবস্থায় আমরা থাকব। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে যাই। হ্যাঁ, দম নিতে নিতে আগের পজিশনে চলে যাই। হ্যাঁ, গুড। হাত ছেড়ে দিই। গুড গুড। এবার দুই পা সামনে ছড়িয়ে বসি। হ্যাঁ, আরাম করে একটু দণ্ডাসনে বসেন, রিল্যাক্স করেন। ডানে বামে মিলে হচ্ছে 1 রাউন্ড। এরকম করে কমপক্ষে 3 থেকে 5 রাউন্ড আপনাকে করতে হবে। তো এই আসন করার ক্ষেত্রে একটু সতর্কতা আছে। যাদের হাই ব্লাড প্রেশার আছে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে, ঘাড় ব্যথা আছে, কোমরে ব্যথা আছে অর্থাৎ ব্যাক পেইন আছে, তারা এই আসন করা থেকে বিরত থাকবেন। অর্থাৎ সামনের দিকে ঝোঁকা নিষেধ। সামনের দিকে ঝুঁকলে আপনার অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধরনের কোনো বিষয় থাকলে এই আসন করা থেকে বিরত থাকবেন।
তো এটা আমরা মাথায় রাখবো। আমরা আসনটাকে আরেকবার একটু দেখে নিই। ডান পাটাকে আমরা ভাঁজ করি, ডান পা আস্তে আস্তে নামিয়ে ফেলি, গুড। এবার দুই হাত উপরে তুলি পাশ থেকে, হ্যাঁ, আস্তে আস্তে আমরা দম ছাড়তে ছাড়তে মাথাটাকে হাঁটুতে লাগানোর চেষ্টা করি, নাক কপাল যাই বলে, এবং কনুইটাকে যতটুকু পারি ভূমিতে লাগিয়ে রাখার চেষ্টা করব। এবার আস্তে আস্তে আবার আগের পজিশনে চলে যাই। এবার হাত ছেড়ে দিন। এবার আমরা বাম দিকে অনুশীলন করব। গুড। পা চেঞ্জ করে নিন, পা চেঞ্জ করে আমরা একটু করি। পা ভাঁজ করেন, গুড। নামিয়ে ফেলেন, গোড়ালিটাকে ভেতরের দিকে নিয়ে আসেন যতটুকু পারা যায়। এবার দম নিতে নিতে দুই হাত উপরের দিকে তুলেন। হ্যাঁ, হাতের আঙুল এই পজিশন, গুড। আস্তে আস্তে নামতে থাকি। আস্তে আস্তে আবার আগের পজিশনে চলে যাই। হ্যাঁ, আগের পজিশনে চলে যাই। ঠিক আছে, হ্যাঁ, হাত ছেড়ে দেন। এবার দুই পা ছড়িয়ে বসেন, পদ্মাসনে একটু রিল্যাক্স করেন। প্রিয় সুরিত, আপনারা দেখলেন জানু শিরাসন। এই জানু শিরাসন কি উপকারে লাগে? আমরা এখন বিশেষ করে এই কালে একটা অসুখে ভুগছি, সেটার নাম হচ্ছে ডায়াবেটিস। এই ডায়াবেটিস নিরাময়ের ক্ষেত্রে চমৎকার ভূমিকা পালন করে এই জানু শিরাসন। এটাকে আমরা অনুশীলন করব, জানু শিরাসন। জানু শিরাসন কি করে? আমাদের শরীরে একটা গ্ল্যান্ড আছে যেটাকে বলা হয় অগ্নাশয় গ্ল্যান্ড, এবং এই অগ্নাশয় গ্ল্যান্ড এখান থেকে এটা হরমোন নিঃসরিত হয়, সেটার নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন যখন ঠিকভাবে আপনার শরীরে নিঃসৃত হবে, তখন আপনি ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবেন। ডায়াবেটিসের অনেক কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে এই প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে ইনসুলিন হরমোন এটা সঠিকভাবে নিঃসৃত হয় না। তো এটা আমাদেরকে সুস্থ রাখে, এবং নিয়মিত যদি আমরা এটাকে অনুশীলন করতে পারি, আপনার থেকে ডায়াবেটিস অনেক দূরে থাকবে। তারপরে এই আসন কি করে আমরা যখন করছি, খেয়াল করে দেখেছেন যে ইন্টারনাল এমন কোনো অঙ্গ নাই যেটাতে চাপ পড়ে না। লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, তারপরে প্যানক্রিয়াস, এই লিভার, এই অঙ্গগুলিতে কিন্তু নাড়াচাড়া হয়। যোগার একটা সুবিধা হচ্ছে কি, অন্যান্য ফিজিক্যাল যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজগুলোতে বহিরাঙ্গের উপকারটা হয় বেশি, আর যোগা যখন আমরা করি তখন আমাদের ইন্টারনাল অর্গানগুলোর উপকার হয় বেশি। এবং আমাদের শরীরে শুধু বহিরাঙ্গ, বাইরের অঙ্গগুলোকে ভালো রাখলে হবে না, আমাদের ভেতর যে অঙ্গ আছে সেই অঙ্গগুলোকে সুস্থ রাখতে হবে, সবল রাখতে হবে। আপনার শরীরে একটা গ্ল্যান্ড, ধরুন যে এই অগ্নাশয় গ্ল্যান্ড বা প্যানক্রিয়াস গ্ল্যান্ড, এটা যদি ঠিকমতো কাজ না করে, তাহলে আপনি নানান ধরনের অসুখ বিসুখে ভুগবেন। শুধু যে ডায়াবেটিস তা না, আপনি যে কোনো খাবার খাবেন সেই খাবারটা আপনার হজম হবে না যদি আপনার প্যানক্রিয়াস গ্ল্যান্ড ঠিকমতো কাজ না করে। তো একইভাবে আপনার ভেতরের যে ইন্টারনাল অর্গান গল ব্লাডার, এটা যদি ঠিকমতো কাজ না করে আপনি খাবার খাবেন, সেটাও হজম হবে না। তো আমাদেরকে ইন্টারনাল অর্গানগুলোকে ভালো রাখতে হবে। এবং যোগার কি সুবিধা, সেটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপর যেরকম করে প্রভাব বিস্তার করে, সেইভাবে আমাদের নার্ভাস সিস্টেম যেটা আছে সেই নার্ভাস সিস্টেমের উপরও প্রভাব বিস্তার করে, ডাইজেস্টিভ সিস্টেমের উপর প্রভাব বিস্তার করে, আমাদের পাচনতন্ত্র সেটার উপর প্রভাব বিস্তার করে। তো এই কারণে ইন্টারনাল অর্গান যত আপনি সুস্থ রাখতে পারবেন, তত আপনি ভালো থাকবেন। এবং যোগাতেই এটা সম্ভব। যোগাতে এমন কোনো পশ্চার নাই যে পশ্চারের সব অঙ্গের ব্যায়াম হয় না। নর্মালি আমরা যে ধরনের এক্সারসাইজ করি, সেটাতে আপনি চাইলেও প্যানক্রিয়াসটাকে মুভ করতে পারবেন না, কঠিন। তো যেটা যোগাতে সম্ভব। আবার এমন কিছু পশ্চার আছে যে পশ্চারে আমাদের মেরুদণ্ডটাকে আমরা টুইস্ট করতে পারি। কাপড় যেরকম করে নিংড়ানো হয়, একইভাবে আমাদের মেরুদণ্ডটাকে আমরা টুইস্ট করতে পারি, যার ফলে আমাদের প্রত্যেকটা ভার্টিব্রা, ডিস্ক, এগুলো সুস্থ থাকে, এগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়ে, নার্ভগুলো চমৎকার কাজ করা শুরু করে। তো এই জন্যই হচ্ছে আমাদের আসন যোগা। তো আমরা দেখলাম জানুশির আসন, এটার আরও অনেক উপকার আছে। বিশেষ করে পেটের সমস্যায় যারা ভোগেন তাদের জন্য খুবই উপকারী। যারা চেহারায় একটু লাবণ্যতা নিয়ে আসতে চান, কারণ আপনি যখনই এই আসনটা করছেন, আপনি খেয়াল করে দেখেছেন প্রিয় দর্শক, যে বডিটা সামনের দিকে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, আমাদের হার্টটা বেশি পরিমাণ ব্লাড
ট্রান্সফার করছে সামনের দিকে, চেহারার দিকে। তো যত আপনি চেহারার দিকে ব্লাডটাকে সার্কুলেট করতে পারবেন, তত আপনার চেহারা সুন্দর হবে, তত আর্টিফিশিয়াল জিনিস আপনাকে ব্যবহার করা লাগবে কম, প্রাকৃতিকভাবে ভেতর থেকে আপনার সৌন্দর্যটা ফুটে উঠবে। তো এই আসন আমাদেরকে, জানুশির আসন আমাদেরকে এই কাজটা করতে সহযোগিতা করে, আমাদের সামনের দিকে ব্লাড সার্কুলেশনটাকে বাড়ায়, আমরা প্রাণবন্ততা ফিল করি, চেহারা সুন্দর হয়, চুল দাড়ি এগুলোতে এক ধরনের আভা চলে আসে। আপনি সর্দি কাশি, এই যে ফরওয়ার্ড বেন্ডিং যখন আমরা করছি তখন কি হয়, অনেকের সাইনোসাইটিস থাকে, এই সাইনোসাইটিস থেকে নিরাময় লাভ করার জন্য আমাদেরকে কি করতে পারি, আমরা এই আসনে অনুশীলন করতে পারি। সর্দি কাশি এগুলো থেকে নিরাময় লাভ করার জন্য এই আসনটাকে আমরা অনুশীলন করতে পারি। আবার ইন্টারনাল অর্গানে যারা সমস্যায় আছেন, হজম, তারপরে পেটে অনেক সময় অস্বস্তি ভাব থাকে, এই ধরনের ভাবগুলো দূর করার জন্য এই আসনের সহযোগিতা আমরা নিতে পারি, জানুশির আসন। এবার আমরা আস্তে আস্তে প্রাণায়ামের দিকে চলে যাব। তো আমরা আজকে বলেছিলাম যে যোগা শুধুমাত্র ফিজিক্যাল এক্সারসাইজ না, এটা হচ্ছে মনেরও একটা ব্যায়াম। হ্যাঁ, আরো বড় অর্থে যদি আমরা বলি, সেটা হচ্ছে আত্মার ব্যায়াম, আত্মাটাকে পরিশুদ্ধ করা। প্রত্যেকটা ধর্মেই কিন্তু এই বিষয়টাই আছে। আপনি দেখেন ইসলাম ধর্ম, তাজকিয়া নফস, নফসের পরিশুদ্ধি ছাড়া আপনি কখনোই পরিত্রাণ পাবেন। তো আমাদেরকে মনের পরিশুদ্ধিটা, আবার সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, প্রত্যেকটা ধর্মে বলেই যে ভেতর থেকে আপনাকে পরিশুদ্ধ হতে হবে। তো যোগা করলে কি হয়, আমাদের দেহ ভালো থাকে, আর দেহ যখন ভালো থাকে তখন মনটাও প্রশান্ত থাকে, আর প্রশান্ত মনে মানুষ কখনো কারো ক্ষতি করতে পারে না, সে নৈতিক গুণাবলীতে সমৃদ্ধ হয়। একটা খারাপ কাজ করার আগে সে 10 বার চিন্তা করবে যে কাজটা করা আমার ঠিক হচ্ছে কিনা। তো এটাই হচ্ছে যোগার বেনিফিট, যে আপনাকে ভেতর থেকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে সহযোগিতা করে। তো আজকে আমরা যে প্রাণায়ামটা চর্চা করবো, এটা মেডিটেশনের ক্ষেত্রে চমৎকার সহযোগিতা করে, এবং এই প্রাণায়ামের নাম হচ্ছে ধীরম প্রাণায়াম। ধীর লয়ে প্রাণায়াম চর্চা করা, এটার নাম হচ্ছে ধীরম প্রাণায়াম। ধীরে ধীরে আপনি দম নেবেন, ধীরে ধীরে আপনি দম ছাড়বেন। এতে কি হবে, আপনার মনটা, শরীরটা ধ্যানের জন্য, মেডিটেশনের জন্য প্রস্তুত হবে, এবং আপনার ধ্যানের লেভেলটা ডিপ হবে। তো এই গভীরতা বাড়ানোর জন্য ধ্যানের আজকে আমরা চমৎকার একটা প্রাণায়াম করব, ধীরম প্রাণায়াম। এটা খুব সহজ, আমরা যে কোনো ধ্যান আসনে বসতে পারি, আইদার পদ্মাসন হতে পারে, বজ্রাসন হতে পারে, সুখাসন হতে পারে, যে কোনো মেডিটেটিভ পোজে আপনি বসবেন। বসার পরে আপনার মেরুদণ্ডটাকে, স্পাইনটাকে সোজা রাখবেন, স্ট্রেট। স্ট্রেট এবং স্টিফনেস কিন্তু আলাদা বিষয়, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ বডিটাকে টান টান করা যাবে না, রিল্যাক্স ওয়েতে মেরুদণ্ড সোজা রাখা, এটাই হচ্ছে স্ট্রেট করে রাখা। আপনি দেখেন, এটা হচ্ছে একদম নর্মাল। এটাকে আপনি যখন আবার এই যে টান টান করে রাখবেন, তখন কিন্তু শরীর আরামে থাকবে না, ব্যায়ামে থাকবে। এই জন্য রিল্যাক্স ওয়েতে মেরুদণ্ডটাকে আমরা সোজা করে রাখবো। তো যে কোনো ধ্যানাসনে বসে আমরা এই প্রাণায়ামের অনুশীলন করব। ধীরম প্রাণায়াম কিভাবে করতে হবে, যে আমরা নাক দিয়ে ধীরে ধীরে দম নেব এবং নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ব, এটাই হচ্ছে ধীরম প্রাণায়াম। আমরা একটু দেখে নিই, একটু চোখ বন্ধ করেন। এই প্রাণায়ামটা চোখ বন্ধ করলে উপকারটা বেশি পাবেন, কারণ ধ্যান তো মেডিটেশন চোখ বন্ধ করেই করতে হবে আমাদেরকে। এবং চোখ যখন আপনি বন্ধ করছেন, আপনি 83% জিনিস দেখা থেকে বিরত থাকছেন, উত্তেজনা থেকে। অর্থাৎ নানান ধরনের যে স্টিমুলেন্ট আপনাকে উত্তেজিত করতো, মানে দেখার মাধ্যমে আপনি যে নার্ভটাকে এরকম করতেন, সেটা থেকে আপনি বিরত থাকছেন, যার ফলে আপনার আস্তে আস্তে ভেতর থেকে প্রশান্তি সৃষ্টি হবে। তো ধীরম প্রাণায়ামটা আমরা নাক দিয়ে ধীরে ধীরে নিচ্ছি, নাক দিয়ে ধীরে ধীরে নিচ্ছি এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। নাক দিয়ে নিচ্ছি, নাক দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। যত করবেন তত দেখবেন যে একটা তন্ময়তা সৃষ্টি হচ্ছে, একটা প্রশান্তি ভাব সৃষ্টি হচ্ছে, ভালো লাগা সৃষ্টি হচ্ছে। আপনার মধ্য থেকে রাগ, ঘৃণা, ক্ষোভ, হিংসা এই জিনিসগুলো দূর হচ্ছে। তো ধীরম প্রাণায়ামটা আমাদেরকে মেডিটেশন করতে সহযোগিতা করে। আর এই জামানায় মেডিটেশন চমৎকার একটা টুলস ভালো থাকার জন্য। যত মেডিটেশন করবেন, ধ্যান করবেন, ভেতরটা তত প্রশান্ত হবে। এবং চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যে আপনি 75% ডিজিজ থেকে এমনিতেই নিরাময় লাভ করতে পারেন যদি আপনি মেডিটেশন করেন, সঠিক জীবন দৃষ্টি অনুসরণ করেন। তো মেডিটেশন আমাদেরকে সেই সঠিক জীবন দৃষ্টি এবং শতকরা
75% রোগ থেকে আমাদেরকে নিরাময় লাভ করতে সহযোগিতা করে। তো দেহ মনকে মেডিটেশনের প্রস্তুতির জন্য এবং ভালো থাকার জন্য এই ধীরম প্রাণায়াম এটাকে আমরা অনুশীলনে রাখবো। আর আজকে প্রিয় দর্শক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটা হলো ডায়াবেটিস। এই ডায়াবেটিস থেকে নিরাময় লাভ করার জন্য নেচারোপ্যাথিক টিপস হিসেবে আপনারা একটা জিনিস অনুসরণ করতে পারেন, সেটা হচ্ছে মেথি। আমাদের চারপাশেই এই সহজলভ্য জিনিসগুলো কিন্তু আছে, কিন্তু আমরা ব্যবহার করি না, এগুলোর উপকার হয়তো সেইভাবে আমরা জানি না। তো এই মেথিটা হচ্ছে ডায়াবেটিসের জন্য চমৎকার একটা উপায়। তো মেথিটাকে আপনি কিভাবে খাবেন? এটা আপনি কিছু মেথি একটা গ্লাসে নেন অথবা একটা মগে নেন, মগে নিয়ে আপনি রেখে দেন। ধরেন যে আপনি রাতে রাখলেন, ঘুমানোর আগে রেখে দিলেন, সকালে ঘুম থেকে উঠে সেই পানিটাই খেয়ে ফেলবেন। এটা আপনার ডায়াবেটিসের জন্য চমৎকার কাজ করে, পাশাপাশি আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম, এই ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখার ক্ষেত্রে অনেক উপকার করবে। কারণ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই যে মেথি, এটা একটা চমৎকার ফিল্ড তৈরি করে, পানির মধ্যে একটা চমৎকার ফিল্ড তৈরি করে, যেটা আমাদের ইমিউন সিস্টেমের জন্য খুবই উপকারী। তো এই মেথি পানি আমরা খাওয়ার অভ্যাস করতে পারি। সকালে ঘুম থেকে উঠেই আপনি খালি পেটে এটাকে খেয়ে নিতে পারেন এই পানিটা। আবার যে মেথিটা পড়ে থাকলো সেটাকেও চাইলে যদি আপনি খেতে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে খেতে পারবেন। আর অনেকের ক্ষেত্রে একটু তেতো ভাব থাকে, তো যদি চান সেটাকে ফেলেও দিতে পারেন, আবার খেতেও পারেন। তো এই হচ্ছে মেথি পানি, যেটা আমরা ন্যাচারোপ্যাথিতে চমৎকারভাবে এটাকে কাজে লাগাতে পারি। তো আজকে আমরা একটা আসন দেখলাম, জানু শিরাসন, এবং একটা প্রাণায়াম দেখলাম, সেটা হচ্ছে ধীরম প্রাণায়াম, এবং মেথির উপকার সমৃদ্ধ একটা টিপস আমরা শুনলাম, দেখলাম। তো এটাকে আমরা অনুশীলন করব, আমাদের জীবনে এটাকে কাজে লাগাবো, তাহলেই আমরা ইয়োগা থেকে বেনিফিট পাবো, ন্যাচারোপ্যাথি থেকে আমরা বেনিফিট পাবো। তো প্রিয় দর্শক, আপনারা মনোযোগ দিয়ে আজকের ইয়োগা প্রোগ্রামটাকে উপভোগ করেছেন, এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এবারে যে কাজটি করব সেটি হলো চায়ের কাপের সঙ্গে সবচেয়ে বেশি যে জিনিসটি প্রয়োজন সকাল সকাল, সেটি হলো পত্রিকার পাতায় চোখ রাখবো, দেখব দেশ এবং দেশের বাইরের প্রধান প্রধান পত্রিকাগুলো আজ কি শিরোনাম করেছে। আমার হাতে এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরের যে প্রধান প্রধান সংবাদপত্রগুলো রয়েছে সেগুলোর শিরোনাম রয়েছে, আমরা একটু পড়ে নিতে চাইব। প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ যে শিরোনামটি করেছে সেখানে বলছে হোয়াইট হাউস কার, আজ আমেরিকার নির্বাচন, বাইডেন না ট্রাম্প, কে হচ্ছেন শক্তিধর প্রেসিডেন্ট। দৈনিক কালের কণ্ঠ পত্রিকা এই মুহূর্তে আমার হাতে, দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে করোনায় অন্যরকম ভোট, 8 সুইং স্টেটে ভাগ্য নির্ধারণ। দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ এই মুহূর্তে আমার হাতে রয়েছে, তারা শিরোনাম করেছে জেল হত্যার 45 বছর, সাজাপ্রাপ্ত 11 আসামির 10 জনই পলাতক। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে বিশ্বের দৃষ্টি আজ যুক্তরাষ্ট্রে, অভিবাসন নীতিতে আরও কঠোর হবেন ট্রাম্প, পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনতে চান বাইডেন। ডেইলি সান এই মুহূর্তে আমার হাতে, ডেইলি সান পত্রিকা যে শিরোনামটি করেছে সেখানে বলছে ব্যাংক আর্জ টু সাপোর্ট নিউ এন্টারপ্রেনার্স। দি ডেইলি স্টার এই মুহূর্তে আমার হাতে রয়েছে, ডেইলি স্টার যে শিরোনামটি করেছে সেখানে বলছে আমেরিকাস ফিউচার অন ব্যালট। দৈনিক আনন্দবাজার পত্রিকা এই মুহূর্তে আমার হাতে, তাদের অনলাইন সংস্করণের শিরোনাম হচ্ছে আমেরিকায় ভোটের আগেই শেষ অর্ধেকের ভোটদান। হিন্দুস্তান টাইমস এই মুহূর্তে আমার হাতে, হিন্দুস্তান টাইমস তাদের যে শিরোনামটি করছে সেখানে বলছে ডোনাল্ড ট্রাম্প টক্স লিগ্যাল অ্যাকশন, জো বাইডেন অন অফেন্স অ্যাজ ক্যাম্পেন এন্ডস। দি নিউ ইয়র্ক টাইমস এই মুহূর্তে আমার হাতে রয়েছে, নিউ ইয়র্ক টাইমস যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে আর্লি ভোট সেটস রেকর্ডস ডিসপাইট প্যান্ডেমিক অ্যান্ড লিগ্যাল ওয়ার্নিং। সবশেষ দি গার্ডিয়ান ব্রিটিশ এই পত্রিকা শিরোনাম করেছে অ্যাটলিস্ট 2 dead after shooting near Chicago in Austria। এই ছিল আমার হাতে থাকা দেশ এবং দেশের বাইরের যে প্রধান প্রধান সংবাদপত্রগুলো সেগুলোর শিরোনাম।
এবারে আমরা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক মাসুদ করিম। মাসুদ করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুভ সকাল। আপনি নিশ্চয়ই জানলেন বা এর ভিতরে দেখেও ফেলেছেন, সেটি হলো যে প্রতিটি জাতীয় দৈনিক বা আন্তর্জাতিক যেসব পত্রিকা রয়েছে সবাই কিন্তু আসলে আজকে মার্কিন নির্বাচন নিয়ে শিরোনাম করেছে। কেমন হতে যাচ্ছে মার্কিন নির্বাচন, আপনি কি মনে করেন? আজকে আমাদের দেশের বিকেল 5টার দিকে আমেরিকায় ভোট শুরু হবে। মানে যদিও আমরা ইলেকশনে দেখতে পেয়েছি যে আগাম ভোট অনেক বেশি পড়েছে, ইতিমধ্যে 9 কোটি আগাম ভোট পড়ে গেছে। এবার মোট 24 কোটি ভোটার আছে, তার মধ্যে মোটামুটি 15 কোটির মতো টোটাল ভোট হতে পারে কাস্টিং, যেটা আমেরিকার ইতিহাসে অবশ্যই রেকর্ড। কারণ আমেরিকায় যখন ইলেকশনটা শুরু হয় জর্জ ওয়াশিংটন 200 বছর আগে প্রথম, সেখানে মাত্র 6% ভোটার ভোট দিয়েছিলেন। সেখানে নারীদের কোনো ভোটাধিকার ছিল না। পরবর্তীতে একটু একটু বাড়তে বাড়তে সর্বোচ্চ 50-55% মতো ভোট এই নির্বাচনে পড়ে। কিন্তু এইবার দেখা যাচ্ছে যে 65% মতো ভোট এবার পড়বে। তো এবারে নির্বাচনে, আমেরিকান নির্বাচনে একটা জিনিস আমি আপনাদের বলতে চাচ্ছি যে এখানে পপুলার ভোট বা জনগণ যে ভোটটা দেন সেই ভোটেই জয় পরাজয় নির্ধারিত হয় না। সেখানে একটা ইলেকট্রাল ব্যবস্থা আছে, অর্থাৎ 538টি ইলেকট্রাল ব্যবস্থায় 270টি ইলেকট্রাল ভোট যিনি পাবেন তিনি এই আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হবেন। তো সেই হিসেবে আমেরিকার যে 50টি রাজ্য আছে সেই 50টি রাজ্যের প্রত্যেকটার জন্য এক এক ধরনের ইলেকট্রাল ভোট আছে। যে রাজ্যে যে দল জয়ী হবে সেই দল সব কয়টা ইলেকট্রাল ভোট পাবে। যেমন ধরেন ফ্লোরিডায় 29টা ইলেকট্রাল ভোট আছে, ফ্লোরিডায় যিনি বেশি ভোট পাবেন তিনি 29টা ইলেকট্রাল ভোটই পেয়ে যাবেন। সেই হিসেবে দেখা যায় আমেরিকায় যারা প্রেসিডেন্ট, এখানে আমেরিকার 50টা রাজ্যের মধ্যে দুই রকম আছে, একটা হলো ডেমোক্রেটদের ঘাঁটি আর একটা হলো রিপাবলিকানদের ঘাঁটি। সেইগুলিতে তেমন পরিবর্তন হয় না। কিছু রাজ্য আছে দোদুল্যমান, এইবার বলা হচ্ছে অন্তত 8টি রাজ্য দোদুল্যমান, তাদের কোনো চরিত্র নেই, তারা কখনো ডেমোক্রেটদের ভোট দেয় কখনো রিপাবলিকানদের ভোট। ওই রাজ্যগুলি সাধারণত ভোটের ফলাফল নির্ধারণ করে, যেমন অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, উইসকনসিন। এই 270টার মধ্যে একটা মেজর অংশ এই কয়েকটা রাজ্যে। এই সমস্ত সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলিতে ব্যাপক প্রচার চালিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন। এখন পর্যন্ত অগ্রিম ভোটে অবশ্যই বাইডেন এগিয়ে আছেন, তবে সেই গ্যাপটা কমে যাচ্ছে এবং ভোটের দিন হয়তো আরো বেশি যদি রিপাবলিকান ভোটার যায় তাহলে ট্রাম্পের পক্ষে আসলে একটা মানে এনিবডিজ গেম, যে কেউ এখানে আজকের নির্বাচনে তারা জিততে পারেন। আমেরিকান নির্বাচনের একটা প্রধান ইস্যু হলো বর্ণবাদ। আপনারা জানেন যে এটা একটা বর্ণবাদী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে 70% ভোটার হলো শ্বেতাঙ্গ, সাদা চামড়া, আর 11% ভোটার হলো কালো কৃষ্ণাঙ্গ যারা আফ্রিকান অরিজিন। 11% ভোটার আছে হিসপ্যানিক যারা মেক্সিকো থেকে, মানে সীমান্তবর্তী দেশ মেক্সিকো থেকে যারা এখানে এসেছে। আর 8% ভোটার আছেন এশীয় যারা আমাদের মতো বাংলাদেশ, ভারত বা এশিয়ার অন্যান্য দেশ থেকে ওখানে গিয়ে মানে গিয়েছেন। তো এইসব দিক থেকে ভোটের অঙ্কে বেশিরভাগ শ্বেতাঙ্গ ভোটাররা সাধারণত রিপাবলিকানদেরকে ভোট দিয়ে থাকে। তবে এই ভোটের অঙ্কে অনেক সময় পরিবর্তনও হয়। শ্বেতাঙ্গ ভোটটাকে মানে যারা কট্টরপন্থী তারা ট্রাম্পকে ভোট দেবেন বলেই মনে হচ্ছে। শ্বেতাঙ্গদের মধ্যে যারা গ্রামে বাস করেন, যারা শিক্ষা দীক্ষায় কম আছেন, তারা হয়তো ট্রাম্পকেই ভোট দেবেন। আর যারা একটু শিক্ষিত শহরে বাস করেন তারা বাইডেনকে ভোট দেবেন। এবার একটা ব্যাপক ভোটার উপস্থিতির কারণ আমার মনে হয় যে ভোটারদেরকে তারা হাজির করেছেন, বিশেষ করে ডেমোক্রেটরা, বিশেষ করে বাইডেনের সমর্থকরা, যেখানে তিনি আগাম ভোটে এগিয়েছেন, যেখানে 9 কোটি ভোট আগাম হয়ে গেছে, যেটা আমেরিকার ইতিহাসে গত 100 বছরে এত আগাম ভোট কখনো হয় নাই। ফাইনাল রেজাল্ট আমার আরেকটি প্রশ্ন আছে এই সংক্রান্তই প্রশ্নটি হলো যে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন গণমাধ্যমের বরাতে বলা হচ্ছে যে অভিবাসন নীতিতে ট্রাম্প যদি নির্বাচিত হন
তাহলে অভিবাসন নীতিতে তিনি আরও বেশি কঠোর হবেন এবং পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে চান বাইডেন। তো এই বিষয়টি আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে আসলে কতখানি প্রভাব বিস্তার করতে পারে এবং আসলে এর উপরে জয় পরাজয় আদৌ নির্ধারিত হওয়া সম্ভব কিনা আপনি কি মনে করেন? জয় পরাজয় নির্ধারণের অনেকগুলি মাপকাঠি আছে, অবশ্যই এটা একটা। যেমন ট্রাম্পের এটা নতুন কিছু না, ট্রাম্পের গত নির্বাচনে এটাই একটা প্রতিশ্রুতি ছিল যে তিনি বাইরের দেশের অভিবাসনটাকে কড়াকড়ি করবেন। এমনকি আপনারা শুনেছেন যে উনি একটা উদ্যোগ নিয়েছিলেন মেক্সিকোর সাথে একটা দেয়াল রচনা করবেন। শেষ পর্যন্ত যদি উনি এটা পারেন না, কারণ আমেরিকায় তো নানা ব্যবস্থা আছে, কংগ্রেস, সিনেট, এই একটা ব্যবস্থা, আইনগত কোর্ট, এই সমস্ত আছেন, সেই সমস্ত কারণে পারেন নাই। কিন্তু অভিবাসনের ব্যাপারে খুবই কড়াকড়ি নীতি হলো রিপাবলিকান দলের এবং বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেই কারণে এটা আবার সাদা কট্টরপন্থী যারা উগ্রপন্থী আমেরিকান আছেন, বিশেষ করে গ্রাম অঞ্চলের, তারা এটাকে পছন্দ করে। সেই দিক থেকে নিশ্চয়ই কট্টরপন্থীরা যদি ভোট কেন্দ্রে যান তাহলে তারা এই ইস্যুতে ট্রাম্পকে সমর্থন করবেন। আবার যারা অভিবাসীদের সংখ্যা অবশ্যই কম, যারা অভিবাসনটাকে মনে করেন আমেরিকার উন্নয়নের জন্য প্রয়োজন, আমেরিকার জনগোষ্ঠীর জন্য এবং অর্থনীতির জন্য সচল রাখার জন্য প্রয়োজন, তারা এটাকে উদারপন্থী, তারা অবশ্যই অভিবাসনের পক্ষে এবং তারা বাইডেনকে সমর্থন করেন। সেই সমর্থকের সংখ্যা আমেরিকার অভ্যন্তরে কম। এবং আমেরিকার এটা একটা আপনি যেটা বললেন যে পররাষ্ট্রনীতিতে এটা একটা পরিবর্তন আমি বলবো না, এটা একটা ক্যারেক্টার যে ডেমোক্রেটরা হলে একটু উদারপন্থী অভিবাসন নীতি গ্রহণ করেন এবং যেটা রিপাবলিকানরা হলে কট্টরপন্থী। যেটা আমাদের মতো দেশ যাদের দেশ থেকে বিভিন্ন সময় অভিবাসী হয়ে যায়, বাংলাদেশ, ভারত বা অন্যান্য দেশ থেকে, তারা একটু সফট বা নরম অভিবাসন নীতিটাকেই তারা সমর্থন করে থাকেন। কিন্তু এই সমস্ত সমর্থনে আমেরিকান ইলেকশন কিছু যায় আসে না, আমেরিকার জনগণই নির্ধারণ করে থাকেন আমেরিকাকে পরবর্তী প্রেসিডেন্ট। অনেক ধন্যবাদ মাসুদ করিম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে সংবাদপত্রের পর্যালোচনায় যুক্ত হয়েছিলেন মাসুদ করিম। তিনি কথা বলছিলেন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, আজ সারা বিশ্ব তাকিয়ে থাকবে যুক্তরাষ্ট্রের দিকে এবং বিশেষ করে এর আগের যে নির্বাচন, পূর্ববর্তী নির্বাচন, হিলারি ক্লিন্টন, তারই আসলে সবাই ভাবছিল যে একটা সময় তিনি জিতে যাবেন, কিন্তু সর্বশেষ ইলেকট্রাল ভোটে কিন্তু আসলে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নির্বাচিত হয়ে আসেন এবং অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেই সময় দেখা গিয়েছে যে বিস্ময় প্রকাশ করেছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে এখন যে নতুন যুদ্ধ চলছে সেই যুদ্ধে এখন পর্যন্ত বাইডেন এগিয়ে আছেন, কিন্তু যদিও এই ব্যবধান ধীরে ধীরে কমতে শুরু করেছে আগাম ভোটের বিষয়টি, কিন্তু তারপরেও আমরা দেখতে পেয়েছি যে আসলে সর্বশেষ ইলেকট্রাল ভোট যেটি আছে বা ব্যাটল গ্রাউন্ড বা 8টি সুইং স্টেটের কথা যেখানে বলা হচ্ছে, সেই জায়গা থেকে আসলে নির্ধারিত হয়ে আসবে বা নির্ধারিত হবে কে হতে যাচ্ছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট। যাই হোক, আমরা এই মুহূর্তে ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমরা যেতে চাই যে আমাদের আজকের দিন বা আমাদের আজকের ভাগ্যের চাকা আসলে কেমন যাবে, কেমন কাটবে আমাদের দিন, আজকের রাশিফল দেখব, তা জানাবেন জ্যোতিষবিদ কেসি পাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24-এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ধন উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস, পাওনা টাকা আদায়, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। এবার বৃষ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বন্ধুত্ব শুভ, সেই সঙ্গে সুদূর প্রসারী হবে। সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবেন। এবার মিথুন রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকতে পারে। টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। এবার কর্কট রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পাস হবে। এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, যার ফলে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। এবার সিংহ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন। এবার কন্যা রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হয়।
সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাত পূরণের দিকে ধাবিত হবে। গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, ফ্ল্যাট বাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই পূরণের দিকে ধাবিত হবে। এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। এবার তুলা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে চোর, সিটিংবাজ, অজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়তে পারেন, তাই তো সর্বদা চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া, খাল কেটে কুমির আনা সমান হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। এবার বৃশ্চিক রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। অবশ্য দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। সেই সঙ্গে জীবন সাথী বা জীবন সঙ্গীর তরফ থেকে প্রচুর সহযোগিতা পাবেন। এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে। এবার ধনু রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে আকস্মিক শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় মন বিষণ্ণ হয়ে পড়বে। এমনকি চিকিৎসালয়ে ছোটাছুটি করতে হতে পারে। সেই সঙ্গে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও 2 নম্বরী কাজবাজ ফাঁস করে দিতে পারে। এতদূর সত্ত্বেও মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে। তাছাড়া শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে। এবার মকর রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। অবশ্যই বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে মজবুত আসন পেতে সহায়ক ভূমিকা পালন করবে। এবার কুম্ভ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে। সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আটকে থাকা কাজ সচল করবে। এমনকি প্রেমী যুগলের প্রেম স্বীকৃতি পাবে বা ভাঙা বন্ধুত্ব জোড়া লাগতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। ভাই বোনদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পেতে পারেন। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করতে পারেন। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। এমনকি মন, ধর্ম, আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট থাকবে, তবে রাগ জেদ বর্জন করতে হবে। ধন্যবাদ কেসি পাল আজকের রাশিফল আমাদেরকে জানানোর জন্য। আমরা জেনে নিলাম যে আজ কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো কাটুক আপনাদের সময়।